আমাদের যেমন বিভিন্ন প্রকার বস্তু আছে, তেমনি কন্টেন্টের বিভিন্ন প্রকার টাইপ আছে। তো কন্টেন্টটা আসলে কি? কন্টেন্টটা আসলে কোনো লেখা হতে পারে কোনো, এক কথায় আপনার ইন্টারনেট বা ওয়েব জগতে যেগুলো ভিজিবল হয়, যেগুলো থেকে মানুষ উপকৃত হয়, যেগুলো থেকে মানুষ বিভিন্ন তথ্য পেয়ে থাকে, সেগুলোই কন্টেন্ট হতে পারে। সেটা আপনার বিনোদনের জন্য হতে পারে, সেটা হতে পারে আপনার জ্ঞান বাড়ানোর জন্য হতে পারে আপনার কোনো একটা ফাংশনের জন্য হতে পারে। এক কথায় আপনি ইন্টারনেটে যে বিষয়গুলো পাচ্ছেন সবগুলোই কন্টেন্ট। তো আমি রেডমি 9 লিখে সার্চ করছি, এই যে রেডমি নোট 9 লিখে সার্চ করছি, এর উপর যে একটা রেজাল্ট চলে যাচ্ছে, এটা আমার কন্টেন্ট। এই যে ইমেজটা চলে আসছে, তো ইমেজটা আমার কন্টেন্ট। তো নিউজটা আছে, নিউজটা একটা কন্টেন্ট, ভিডিওটা আছে, ভিডিওটা একটা কন্টেন্ট। তো যদি আবার এর মধ্যে পিকচার আসে, তো পিকচারটাও একটা কন্টেন্ট। তো এক একটা একটা কন্টেন্ট। আমরা তো কন্টেন্ট বলতে এতদিন জাস্ট, আমি সকলের কথা বলছি না, অনেকেই ধারণা রেখে আসছিলাম যে কন্টেন্ট বলতে শুধুমাত্র লেখাটাকেই বোঝায়। আর এই কন্টেন্টের সংজ্ঞাটা হলো এমন, আপনার ইনোগ্রাফিক্স হোক বা আপনার, এক কথায় ওয়েবের মধ্যে এমন কোনো লেখা বা ভিডিও বা অডিও বা পিকচার যেটা আপনার মস্তিষ্ক থেকে এসেছে, এবং যেটার মাধ্যমে আপনি কোনো উপযোগিতা যদি সৃষ্টি হয় এবং সেটা থেকে যদি কোনো বেনিফিট আসে, তবে সেটাই আর কন্টেন্ট হিসেবে গণ্য করা হয়। তো সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট, এক কথায় সহজ ভাবে বললে, যা ইন্টারনেটে থাকে এবং মানুষকে বিভিন্ন তথ্য দিয়ে থাকে, তাই কন্টেন্ট। তো কন্টেন্ট টাইপ যদি আমরা বলি, কন্টেন্টের টাইপ নির্বাচন করা আসলে কঠিন। কন্টেন্ট বেশ কয়েক প্রকার হতে পারে, তার মধ্যে আমাদের একটা হলো রাইটিং কন্টেন্ট, আর একটা হলো আমাদের, তো অডিও আমাদের যেহেতু কন্টেন্ট, তো আমরা অডিওটাকে ধরে নিচ্ছি। তারপরে আমাদের এখানে ভয়েসটাও কন্টেন্ট হিসেবে অনেক সময় ব্যবহার হয়। তো ভয়েসটা কন্টেন্ট হিসেবে কিভাবে ব্যবহার হয়? এই দেখা যাচ্ছে আপনি একটা কথা বলছেন, এই কথাটাই রেকর্ড হিসেবে চলে গেল, বা এই কথাটাই আপনার ভাইরাল হয়ে গেল, এক্ষেত্রে আপনার কন্টেন্টটা হলো ভয়েস। তো ভয়েস রেকর্ডার। তারপর আপনার পিকচার একটা কন্টেন্ট। আচ্ছা, ভয়েস আর অডিও কি ভাই আবিনাস ভাই এক না এক এক জিনিস না? অডিও আর ভয়েস? অডিও আর ভয়েস এক কিভাবে হয়? আপনার একটা হলো ভয়েস ওভার আর্টিস্ট, আপনি ভয়েসের মাধ্যমে দিচ্ছেন, আর অডিওটা এখানে আমি অডিও বলতে আপনাকে সং বা আদার্স এগুলোর কথা বলেছি। ভাইয়া, জি। জি, ঠিক মতো বলেন। মানে আসলে বুঝি একটু, আর একটু মানে আচ্ছা, আমি মূলত কন্টেন্টের টাইপ গুলো বলছি। তো আমি কন্টেন্টের টাইপ যদি দেখি, রাইটিং কন্টেন্ট থাকে, তো আমি এখানে রাইটিং কন্টেন্ট দেখি। এখানে রাইটিং কন্টেন্ট এইটা আছে, এইটার উপরে রেডমি নোট 9 এর উপর রাইটিং কন্টেন্ট এগুলো আছে। তো যদি আমি এখন এইটার ভাগ দেখি যে এটা এটা বাদে কি আছে, তো এখানে পিকচারের মাধ্যমে কন্টেন্ট আছে, এটাও একটা কন্টেন্ট। তো এখানে নিউজের মধ্যে গিয়ে দেখি, এটাও একটা কন্টেন্ট। তো ভিডিওস এর মধ্যে যে ভিডিও আমি পাচ্ছি রেডমি 9 এর, এই ভিডিওটা আমার একটা কন্টেন্ট। তো ঠিক সেম ভাবে যদি আমি অডিও পাই, তো অডিওটাও একটা কন্টেন্ট। আর মাঝে আপনাদের কনফিউজ হওয়ার একটা কারণ ছিল, সেটা হলো এই ভয়েস রেকর্ডার, এটাই তো। না জি ভাইয়া, ভাইয়া। ভয়েস আর হচ্ছে অডিওর মধ্যে একটু যদি তফাৎটা আরেকবার ভালো করে বুঝে দিতেন। আচ্ছা, ওকে। অডিওটা মূলত আপনার যেমন এমপি3 সং আদার্স, এগুলো সবগুলোই আপনার অডিও কন্টেন্টের আওতায়। এই ভয়েসটাও আমাদের অডিও কন্টেন্টের আওতায় পড়ে, কিন্তু ভয়েস রেকর্ডারটা আমাদের একটু অন্যভাবে কাজ করে, বিধায় আপনার এই ভয়েস রেকর্ডারটা আপনার অন্য
অন্য ক্যাটাগরিতে আমরা জাস্ট বলে থাকি, কিন্তু বাস্তবিকভাবে এটা আমাদের অডিও কন্টেন্টের আন্ডারে পড়ে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো এই হলো বিষয়টা। তো আমরা এখানে বেশ কিছু কাজ করতে পারি আমাদের ফ্রিল্যান্সিং এর মধ্যে। এই ডাটা, এই যে আমাদের কন্টেন্ট আছে, কন্টেন্টের উপর আমাদের বেশ কিছু কাজ আছে। যেমন আমাদের কন্টেন্ট রাইটিং আছে। আপনি যদি ইংলিশে ভালো হন সেক্ষেত্রে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন। তো কন্টেন্ট রাইটিং শুরু করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হবে। বর্তমান সাম্প্রতিক যে বিষয়গুলো আছে, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রতিদিন আপনাকে কোনো একটা টপিকস নির্ধারণ করতে হবে। আপনি প্রতিদিন 5 মিনিট লিখবেন। প্রথম অবস্থায় আপনি প্রতিদিন 5 মিনিট লিখবেন। তো আপনি মনে করেন আজকে টপিকস নির্বাচন করলেন ফিশিং। আপনি আজকে টপিকস নির্বাচন করলেন ফিশিং। ফিশিং নিয়ে আপনি আজকে 5 মিনিট লেখেন। আজকে আপনি 5 মিনিট লেখেন। তো আগামীকালকে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যে আপনি আপনি যে প্রথম আলো আছে, প্রথম আলো পত্রিকা নিয়ে আপনি একটা রিভিউ লিখবেন 5 মিনিটের। আপনার কেমন লেখা হয় হোক, সমস্যা নেই, আপনি ট্রাই করেন। তো এটা আপনি 5 মিনিট লেখেন। এভাবে প্রতিদিন যদি আপনি কোনো একটা না একটা বিষয় নিয়ে যদি আপনি প্রতিদিন এভাবে ট্রাই করতে থাকেন, তাহলে আপনি একটা সময় আপনার ইয়াটা পেয়ে যাবেন। আপনি নিজেই তখন কন্টেন্ট লিখতে পারবেন। আচ্ছা মিনহাজ ভাই, একটু এক্সপ্লেন করেন তো যে কন্টেন্ট লেখার জন্য কি নিজস্ব ওয়েবসাইট থাকা কি জরুরি এমনিতে? না, কন্টেন্ট লেখার জন্য আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকা জরুরি নয়। কন্টেন্ট কিন্তু আপনি লিখবেন। আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার করতে চান, আপনি সেটাও করতে পারেন। এর জন্য আপনার যে নিজের ওয়েবসাইট থাকতে হবে এমন নয়। তো আমি ফাইবারে যাই বা আপওয়ার্কে যাই, তা আমি এখানে গিয়ে জাস্ট সুইচ টু বাইং এ গেলাম। তো আমি এখানে কন্টেন্ট ওই যে আসছে ভাই উপরে কন্টেন্ট রাইটার। তো কন্টেন্ট রাইটার লিখে সার্চ করলাম। এখন এরা যারা আমার কন্টেন্ট লিখছে তারা কি সকলের ওয়েবসাইট আছে? হ্যাঁ, থাকতে পারে। আবার অনেকের এখানে যারা কন্টেন্ট লিখছে তাদের ওয়েবসাইট নেই। তারা কি করছে, তারা কন্টেন্ট লিখে দিচ্ছে আপনার জন্য। আপনার যাদের ওয়েবসাইট আছে, যারা তাদের কন্টেন্ট গুলো এসইও ফ্রেন্ডলি লিখতে পারছে না, সেই ক্ষেত্রে এদের কাছ থেকে লিখে নিচ্ছে। যেমন লিখে দিয়েছে আই উইল রাইট ওয়েল রিসার্চ আর্টিকেল ব্লগ পোস্ট এন্ড কন্টেন্ট। তো এখানে আচ্ছা আপনার ভাইয়া, আপনার আমার একটা কোশ্চেন ছিল। কি বলেন? আচ্ছা, কন্টেন্ট আমি যখন লিখবো, অনেক জায়গায় হচ্ছে বলে দেওয়া থাকে, আমরা যখন মানে ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তো ওখানে কন্টেন্ট রাইটার কিছু ব্যাপার থাকে। তো ওখানে আবার সিলেক্টেড করে বলে দেয় যে কোথা থেকে কপি করা যাবে না, বা কোথাও থেকে যদি কপি মিলে সেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট হয়ে যাবে বা হ্যাঁ, সামথিং এর। কপি তো করা তো আমি যাবে। যখন একটা জিনিস নিয়ে হ্যাঁ, বলেন, শেষ করে নিন। এক্স্যাক্ট, তো আমি যখন কোনো জিনিস নিয়ে আমি কন্টেন্ট লিখবো, ডেফিনেটলি আমি ব্যাপারে ইনফরমেশন নিব থ্রু ওয়েবসাইট। হ্যাঁ, আমি যখন লিখবো কথাগুলো তো প্রায় সিমিলারই চলে আসে। সে থেকে কিভাবে, মানে সেটা কিভাবে আমি প্রিটেন্ড করব যে সিমিলার না, ডিটেক্ট বা করার জন্য ইনফরমেশন গুলো তো চেঞ্জেবল হতে পারবে না। ইনফরমেশন চেঞ্জেবল হবে না। আপনি যদি নিজে লেখেন, একই লেখা যদি আপনাদের যদি আমি সকলকে বলি
যে আপনারা কাউ মানে গরুর রচনা লিখে আসেন, গরুর রচনায় কিন্তু গরুর ওই 4টা হাত মানে 4টা পা, 2টো চোখ, লেজ সবকিছুই কিন্তু সেম থাকবে, কিন্তু আপনারা যদি সকলে লেখেন আপনাদের লেখার মধ্যে কিন্তু আলাদা আলাদা চলে আসবে, ক্যাটাগরি চলে আসবে, বিষয় কিন্তু একই থাকবে, ভ্যারিয়েশন আসবে ভাই। ভেরিয়েশন আসবে। আর তারপরে আমরা যেহেতু ইনফরমেশন নিয়ে কাজ করব, এই ইনফরমেশন গুলো চেক করার জন্য আমাদের আসলে যে লেখাটা লিখলাম এই লেখাটা অন্য কারো লেখার সঙ্গে কতটুকু প্লাগরিজম আছে, এর জন্য আমাদের প্লাগরিজম টুলস নামের একটা টুলস আছে। তো আমি এখানে সার্চ করি, আপনার এটা তো আমরা টপিকস এর বাইরে চলে যাচ্ছি, সমস্যা নেই। এরকম কিছু টুলস আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের প্লাগরিজম চেক থেকে শুরু করে সমস্ত কাজগুলো করতে পারি। আচ্ছা, এখানে প্লাগরিজম জিনিসটা কি, এই জিনিসটা কি আসলে, এটার কাজটা কি মূলত? প্লাগরিজম জিনিসটা আসলে হলো আপনার এই যে অন্যের সঙ্গে আপনার লেখাটা কত পার্সেন্ট মিলে যাচ্ছে এটা অ্যাভয়েড করার জন্য এই প্লাগরিজম চেকটা করা হয়। আপনি কতটুকু সিমিলার করেছেন বা কতটুকু করেছেন, কত পার্সেন্ট তাহলে হইলে কি মোটামুটি অন্য জায়গায় আমি একটা লেখা লিখে এখানে এনে কপি করে পরে চেক করবো ওই লেখাটা, নাকি এখানে লিখবো প্রথমে এরপরে ওইখানে নিব? আমরা প্রথমে লিখবো, লেখার পরে আমরা চেক করব যে আসলে আমরা কোথাও থেকে কপি করে নিয়ে এসেছি কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমাদের প্রতিদিন যদি কন্টেন্ট রাইটিং এর কাজ করতে চাই, আমাদেরকে প্রতিটা সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, প্রযুক্তি সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এক কথায় আপনি যত বেশি পড়বেন তত বেশি লিখতে পারবেন, আপনি যদি না পড়েন তাহলে আপনি কিন্তু লিখতে পারবেন না। দেখা যাচ্ছে যে আপনি আপনি কোনো একটা বিষয় জানেন কিন্তু আপনি ওই বিষয়টা সম্পর্কে দক্ষ নন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই কাজটা মানুষ দেবে না, জানাবে একটা বিষয়, দক্ষ আর একটা বিষয়। তো আপনাকে এরকম দক্ষ হতে হবে এবং প্লাস জানতে হবে। তো আপনাকে বর্তমান সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জানতে হবে, সাম্প্রতিক বিশ্বের প্রোডাক্ট গুলো সম্পর্কে জানতে হবে, তারপরে অন্যান্য যে কন্টেন্ট রাইটাররা বিভিন্ন কন্টেন্ট লিখছে এই কন্টেন্ট গুলো আপনাকে পড়তে হবে, দেন আপনাকে ট্রাই করতে হবে। আপনি যত বেশি পড়বেন এবং যত বেশি প্রতিদিন ট্রাই করবেন, যে আপনি আজকে ফিশ নিয়ে লিখলেন, কালকে নিয়ে নিউজ রিভিউ লিখলেন, পরশুদিন লিখলেন যে বর্তমান কোভিড এর কারণে মানুষের মানসিক অবস্থা কি রকম, এরকম আপনি যেরকম লেখা যদি লেখেন, প্রতিদিন যদি ট্রাই করেন, তাহলে আপনি এই কন্টেন্ট রাইটার হতে পারেন। তারপর অডিও কন্টেন্ট বলতে আপনার যে কোনো MP3 গান বা কবিতা আপনার অডিওর মাধ্যমে যেটা আসছে সেটা আপনি অডিও কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তো অডিও কন্টেন্ট গুলো যেমন আমরা এখানে আমাদের হঠাৎ করে গান শোনার ইচ্ছে হলো, আমাদের একটা গান শোনার ইচ্ছে হলো, তো আমরা এখানে আমরা এভাবে লিখে তো মূলত গান নিয়ে এসে গানগুলো শুনছি, তাই না? তো আমরা এখানে অডিও কন্টেন্ট নিচ্ছি, এটা হলো অডিও কন্টেন্ট। তারপর আপনার আছে ভিডিও কন্টেন্ট। তো আমরা আমরা কিন্তু সকলেই ইউটিউবে সারাদিন ভিডিও দেখছি, তো ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আর নতুন করে কথা বলার কিছু নেই। তো এই ইউটিউবে আমরা ভিডিও দেখছি, এটা আমাদের ভিডিও কন্টেন্ট। এবারেও আমাদের ভিডিও কন্টেন্টের মধ্যে আছে, যেমন আমরা যখন ফেসবুক কোনো অ্যাড করি, অ্যাডস এর মধ্যে আমরা অনেক সময় ভিডিও ভিডিও দিয়ে দিই। তো এই অ্যাডস এর মধ্যে যে ভিডিওটা দিচ্ছি এটাও আমাদের ভিডিও কন্টেন্ট। এবারে আমরা বর্তমান ফেসবুকের মধ্যে ভিডিও অপশন পাচ্ছি, তো ভিডিও অপশনে আমরা অনেক ধরনের ভিডিও ভিডিও দেখতে পাচ্ছি। তো এটাও আমাদের ভিডিও কন্টেন্টের অংশ। তো একটা বিষয় তখন আমাদের ছিল
সেটা হলো ভয়েস রেকর্ডার। তো এটা হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট। তো এইটা হলো মূলত যারা তাদের ভয়েসটাকে বিক্রি করে বা ভয়েসটার মাধ্যমে উপার্জন করে বা ভয়েসটাকেই তাদের কন্টেন্ট হিসেবে তারা ব্যবহার করে। তো এর জন্য আমি এখানে ভয়েস ওভার আর্টিস্ট লিখে সার্চ করছি। আরো যদি সহজভাবে আমি বলি, আপনারা তো একটা সময় মাইকিং করতে দেখছিলেন মানুষকে, নির্বাচন বা অন্যান্য যে কোনো সময় মানুষ মানুষ মাইকিং করা তো দেখছিলেন, তাই না? জি। জি তো আপনারা কি দেখছিলেন এই মাইকিংটা কিছু নির্দিষ্ট ব্যক্তি করে? এটা কি লক্ষ্য করছিলেন? জি স্যার। ভাইয়া এই যে মিনহাজ ভাই, নির্দিষ্ট জি বলেন। সাদিক ভাই কিছু বলবেন? বললে বলেন। ও হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম ভাই, চাচ্ছিলাম যে ভয়েস আর্টিস্ট সম্পর্কে। আমি নিজে একজন ভয়েস আর্টিস্ট। তো আমি হচ্ছে ওই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মানুষের ডকুমেন্টারি, ইউটিউবের কবিতা এগুলা করে দিই আর কি, নাটক, সত্যি নাটকগুলা। ওইটাই বলছিলাম যে আমি অত দূর থেকে যাব না, আমি একবার সহজভাবে আপনাদেরকে দিয়েছি। তো আপনি অন্যের হয়ে যখন ভয়েসটা দিবেন, এই ভয়েস দেয়াটাই হলো আপনার ভয়েস ওভার আর্টিস্ট। এই কারণে তখন আমি ভয়েস রেকর্ড লিখে রেখেছিলাম। তো আমি যদি এ দুটোর মধ্যে পার্থক্য হিসেব করি, দেখেন যে অডিওটা জাস্ট MP3 হিসেবে কাজ করছে, কিন্তু আপনি যখন ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করছেন তখন আপনি ভয়েসটা শুধুমাত্র একটা ক্যাটাগরির মধ্যে ব্যবহৃত হচ্ছে না, আপনার এই ভয়েসটা আপনার যেমন ভিডিও ক্যাটাগরির মধ্যে ব্যবহার হচ্ছে, আবার অনেক সময় পিকচারের সঙ্গে অ্যাড হয়ে ভিডিও হিসেবে কাজ করছে, অনেক সময় আপনার বিভিন্ন ওয়েবসাইটে এটা রেখে আসা হচ্ছে। তো এই দুটোর মধ্যে মানে যদিও দুটোই অডিও, তারপরেও কাজের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। স্যার এই কাজগুলা কি আমরা করতে পারবো মার্কেটে? আপনার যদি ভয়েস ভালো হয় এবং আপনার যদি ইংলিশ উচ্চারণ ভালো হয় সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আর এবারে আপনার যদি ভয়েস সুন্দর হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশে বাংলা ভাষায় করতে পারেন। এটা মূলত আপনার উপর নির্ভর করছে, আপনার ভয়েস কতটুকু। তো এই জন্য কি আমাদের আলাদা রেকর্ডার আর অডিও এডিট গুলো এগুলো শিখতে হবে? জি ভাই, এই জন্য আপনাকে ভয়েস আর্টিস্টের কোর্স করতে হবে, আলাদা রেকর্ডার, মাইক্রোফোন এগুলা কিনতে হবে। ও আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের কন্টেন্ট রাইটারের মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হলো সেটা হলো আপনার কপিরাইটার। তো কপিরাইটার বিষয়টা আসলে কি, আমরা যদি গিকটা পড়ি তাহলেই আমরা এই বিষয়টা সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হব। তো কপি রাইটিং বিষয়টা হলো আমাদের কন্টেন্ট রাইটিং এর অন্তর্গত একটা কাজ। এটার মধ্যে মূলত যেটা করা হয়, আপনার বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট লেখা হয় এবং এই কন্টেন্টটার মধ্যে মূলত কিছু ট্যাগ লাইন থাকে, কিছু থাকে, এগুলোই আপনার কপি রাইটিং এর কাজ। তো একজন কন্টেন্ট রাইটার কপি রাইটার হতে পারে খুব সহজেই। তা আপনার মূলত এখানে যেটা করা হয়, যেমন আমরা কিছুদিন আগে তো একটা বিজ্ঞাপন দেখেছিলাম এবং বিজ্ঞাপনটা কিন্তু মানুষের মুখে মুখে ছিল।
আপনার চায়ের দামের শরবত আমরা বিজ্ঞাপনটা কি দেখেছিলাম, এবং এইটার জি জি, বাংলালিংক সিমের। হ্যাঁ, এরকম কিন্তু অনেক বিজ্ঞাপন আছে। তো এই যে আমাদের চায়ের দামে শরবত, এটা কিন্তু টোটাল বিজ্ঞাপন না, বিজ্ঞাপনের একটা ট্যাগ লাইন। ঠিক তেমনই আপনার টোটাল লেখাটার মধ্যে বেশ কিছু ট্যাগ লাইন রাখবে, ইয়া রাখবে। এইটাই হলো আপনার কপিরাইটিং। আপনার বিজনেস সম্পর্কে বেশ কিছু ইয়া দেবে, এইটাই হলো আপনার টোটাল কপিরাইটিং এর আন্ডারে পড়ে। অর্থাৎ এটা আপনার কন্টেন্ট রাইটিং ঠিক আছে, কিন্তু কন্টেন্ট রাইটিং একটা পার্ট কপিরাইটিং, যেখানে মূলত আপনি একটা লেখা লিখে দিলেন, সেই লেখাটা থেকে আপনাকে বেশ কিছু ইয়া আমি দিয়ে দিলাম, সেই লেখাটার মধ্যে আমি কিছু এডিট করে সেখানে আমি বেশ কিছু ট্যাগ লাইন দিয়ে দিলাম। এই যে ট্যাগ লাইন দিয়ে দেয়, এটা হলো আমার কপিরাইটিং। তো তারপরে এখন আসি আমার পিকচার বা ইমেজের ব্যাপারে। তো পিকচার, ইমেজ সবগুলোকে একত্রে বলা হয় আমাদের ইনফোগ্রাফিক্স। গ্রাফিক্স বা ইনফোগ্রাফিক্স কন্টেন্ট বলা হয় এটা, এই অংশটাকে। গ্রাফিক্স বা ইনফোগ্রাফিক্স বলা হয়। তো গ্রাফিক্স বা গ্রাফিক্স এর কাজটা কি? তো আমাদের যত প্রকার ইয়া আছে সবগুলোই আমাদের গ্রাফিক্স বা ইনফোগ্রাফিক্স। তো আমি অত দূর না যাই আপনাদেরকে ইয়া দেওয়ার জন্য, তো আমি এই জায়গার মধ্যে যাই। আমি গিগস অপশনটার মধ্যে চলে গেলাম, চলে গিয়ে আমি এই গিগটার মধ্যে চলে গেলাম। আমি যে এই ছবিটা ব্যবহার করেছি, এই ছবিটাই হলো আমার একটা ইনফোগ্রাফিক্স। আমি এটা জেপিজি তে ব্যবহার করেছি, এটা আমার এখানে ইনফোগ্রাফিক্স। এই অংশটা আমি এটাকে পিডিএফ হিসেবে ব্যবহার করেছি, তো এটা আমার একটা ইনফোগ্রাফিক্স। তো এটা আমার একটা ইনফোগ্রাফিক্স, এটা আমার ঠিক সেম ভাবে ইনফোগ্রাফিক্স। তো আমি এটা যদি ফেসবুকে ব্যবহার করি সেক্ষেত্রে আমার ইনফোগ্রাফিক্স। আমি যদি রেডিটে ব্যবহার করি এই পিকচারটা, এটা আমার ইনফোগ্রাফিক্স। অর্থাৎ আমার পিকচার ফরম্যাট কি হলো এটা বড় কোনো কথা না, আমি যা ব্যবহার করছি সেটাই আমার ইনফোগ্রাফিক্স। আমি যদি রেডিটে করি তো রেডিটে ইনফোগ্রাফিক্স, তামলারে করলে তামলারে ইনফোগ্রাফিক্স, ইনস্টাগ্রামে করলে ইনস্টাগ্রামে ইনফোগ্রাফিক্স। তারপর আমি যদি টুইটারে করি সেক্ষেত্রেও আমার গ্রাফিক্স। আমি যেখানে এটা পোস্ট করি না কেন বা ব্যবহার করি না কেন, সবখানে এটা আমার ইনফোগ্রাফিক্স হিসেবে কাজ করছে। তো আমরা চাইলে, আমরা যারা ডিজাইন মোটামুটি অনেকেই আছে হয়তো বা ডিজাইন মোটামুটি পারেন, এখানে যারা মোটামুটি পারেন তারা চাইলে এখান থেকে এই কাজটা করতে পারেন, ইনফোগ্রাফিক্স এর উপর কাজ। তো ইনফোগ্রাফিক্স এর উপর কি কাজ করবেন আপনি? আপনি মূলত ক্যানভা ব্যবহার করবেন। ক্যানভা ব্যবহার করে আমি বলছি যারা পারেন, আর যারা পারেন না তারা আমার এই অংশের কথাটুকু সেভাবে নেয়ার কোনো দরকার নেই, কারণ আমি এই অংশের কাজটুকু আপনাদেরকে শেখাবো আলাদাভাবে। যারা মোটামুটি পারেন আহ, আপনার ক্যানভা বা আদার্স যেগুলো আছে এগুলো থেকে, তারা এখান থেকে এই কাজটা করতে পারেন। যেমন আপনার আহ, বিভিন্ন পোস্ট ডিজাইন, যেমন আপনার ফেসবুক পোস্ট ডিজাইন, তারপর আপনার টুইটার পোস্ট ডিজাইন বা এক্সেট্রা এক্সেট্রা। তো আমি এই জায়গার মধ্যে সার্চ করে দেখি। তো এখানে মূলত এভাবে ডিজাইন করতে হয়। তো আমি এরকম পোস্ট ডিজাইন করে দেবো, আমি ক্যানভার মাধ্যমে ডিজাইন করে দিতে পারবো, সেটা বলেও দিতে পারি আমি এখানে। এই যে দেখেন, আই উইল ক্রিয়েট এডিটেবল সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ইউজিং ক্যানভা। তো এইটা আসলে কিভাবে করে, এই কাজটাও আমি একবারই দেখা দিচ্ছি, সিম্পল কাজ। তো এডিটেবল বলতে আমি এখানে যে ডিজাইনটা ক্রিয়েট করব সেইটাই এডিটেবল। তো
তো আমি এখানে সাপোজ একটা প্রেজেন্টেশন তৈরি করব, প্রেজেন্টেশন ভিডিও, আমি ভিডিওর মধ্যে গেলাম না। আমি সাপোজ ইনস্টাগ্রামের স্টোরি তৈরি করবো, তো আমি ইনস্টাগ্রামের স্টোরির মধ্যে ক্লিক করলাম, তো আমার সামনে এরকম স্টোরি চলে আসলো। তো এখন আমার এখানে পিকচার আছে, আদার্স অনেকগুলো অপশন আছে, তো আমি পিকচার অপশনে যাই। তো পিকচার অপশনের মধ্যে গিয়ে আমি জাস্ট এই লিঙ্ক বিল্ডিং অপশনটা আমি এখানে রেখে দিচ্ছি। তো এই যে আমি একটা স্টোরি ডিজাইন করলাম, এই এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটার জন্য মূলত এখান থেকে আমি বাইরের কাছ থেকে নিতে পারি, কাজ নিতে পারি। তো আপনি এখানে স্টোরি ডিজাইন করার মাধ্যমে নিতে পারেন, আপনি আপনি ফেসবুক পোস্ট ডিজাইন করার জন্য নিতে পারেন, আপনি কোনো একটা জন্য কাজ নিতে পারেন, কিংবা কোনো একটা পোস্টের মধ্যে জাস্ট স্যার আপনি মানে এরকম। এখানে কি আরেকজনের স্যার হ্যাঁ, আর তাহলে কি এখানে আমি আরেকজনের ছবি হচ্ছে পোস্ট পোস্ট আপনি ডিজাইন করার জন্য মূলত কাজটা করবেন, আপনার এই কাজটাই হলো এখানে। তো আপনারা যারা ডিজাইন জানেন না, তারা এই সফটওয়্যারটা নিয়ে নিতে পারেন, এই লিঙ্কটা নিয়ে নিতে পারেন। এখানে সাইন আপের মাধ্যমে আপনারা ইজিলি ডিজাইনের কাজটা করতে পারবেন। যারা কাজ জানেন না তাদেরকে বলছি, আর যারা অ্যাডোব ফটোশপ এবং আদার্স এর কাজ জানেন তাদের জন্য এটার দরকার নেই। আচ্ছা ভাই, এটা কি ফ্রি নাকি টাকা দিতে হবে এটার মধ্যে? এটা ফ্রিতে আপনি অনেক ফিচার ব্যবহার করতে পারবেন, তবে কিছু ফিচার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এটাকে পেইড করে নিতে হবে। তো আমাদের কাজ করার জন্য আসলে পেইড করার দরকার নেই। ফ্রি আমরা 1 মান্থের জন্য ট্রায়াল ভার্সন পাবো পেইডের, তখন আমরা পেইড করে নেব। তো প্রথম অবস্থায় আপনাদের পেইডের দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কন্টিনিউ করেন। আহ, মানে এটা ফ্রি না, ফ্রি হলে তো আমরা অনেক কিছু নামাইতে পারবো না, হ্যাঁ, ফ্রি হলে আপনি প্রিমিয়াম থিমগুলো নামাতে পারবেন না। নামাতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, পেজটাই ভালো না। এক্ষেত্রে আপনি এক কাজ করবেন, আমরা 1 মাসের জন্য এটাকে আহ, একটা করে ইমেল ব্যবহার করে 1 মাসের জন্য এটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবো। আমি আপনাদের গ্রুপে একটা দিয়ে দিচ্ছি, ওয়েট করেন, আমি একটা লেখা দিয়ে দিচ্ছি আপনাদের। এই কার্ড নাম্বার গুলো ব্যবহার করলে আপনারা 1 মান্থ ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
একজন হোয়াটসঅ্যাপে নক করিয়ে আমি কার্ড ডিটেলস গুলো দিয়ে দেবো। এই হলো লিংক। হ্যাঁ দাদা। তো এগুলোই মূলত আমার কন্টেন্ট টাইপ, আমার রাইটিং কন্টেন্ট, অডিও কন্টেন্ট, পিকচার কন্টেন্ট, তারপর ভিডিও কন্টেন্ট, ইটিসি। তো সবকিছু আমার কন্টেন্ট, আমার যা কিছু আছে এখানে সবকিছুই কন্টেন্ট। তো একজন কন্টেন্ট রাইটার সাধারণত কোনো প্রতিষ্ঠান অথবা অনলাইন অনলাইন মার্কেট প্লেসে কাজ করে থাকেন। এ পেশায় যেতে লেখালেখি করার আগ্রহ থাকতে হবে আপনার, এছাড়া ইন্টারনেটে তথ্য প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আপনি ভালো লিখতে পারেন কিন্তু ইন্টারনেটের তথ্য প্রযুক্তি সম্পর্কে আপনার ধারণা নেই, তাহলে আপনি কি কন্টেন্ট রাইটিং করতে পারবেন? না। জি না স্যার। তো আসলে কন্টেন্ট রাইটিংটা কি? কন্টেন্ট রাইটিং হলো নিজের মনের মাধুরী দিয়ে আপনার ক্লায়েন্টদের কিবোর্ড দিয়ে সুন্দর করে আর্টিকেল লিখে দেয়া। এটি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে আর ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট। তো এখানে হলো মূলত আমার মনে করেন কোন একটা কন্টেন্ট দরকার, আমার আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে একটা কন্টেন্ট দরকার। কন্টেন্টটার টাইটেল হলো ডিজিটাল মার্কেটিং। তো এখন আমি জানি না, আমি নিজেই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি না। তো এখন সেজন্য কি আমার কোম্পানির ওয়েবসাইটের মধ্যে এই লেখাটা পাবলিশ হবে না? আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি না, বা আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি কিন্তু আমি কন্টেন্ট রাইটিং সম্পর্কে জানি না। তো আমি যেহেতু কন্টেন্ট রাইটিং সম্পর্কে জানি না, সেক্ষেত্রে আমি কন্টেন্ট রাইটিংটা অন্য কারো কাছ থেকে করাই নিতে পারি। আচ্ছা, আমি গতকালকে আপনাদের আপনাদের বলছিলাম মনে হয় যে আমি কিন্তু টপিক শুরু করার পরে কাউকে জয়েন দেব না, গতকালকে বলেছিলাম মেবি। জি স্যার বলছিলেন, প্রথম দিনও বলছিলেন, গতকালকে বলছিলেন। আমি গতকালকে যদি বলেই থাকি যারা সমস্যার কথা বলছিল আমি তাদের সমস্যাটা দেখছি, তাহলে আমাকে কেন মেসেজ করা হচ্ছে এগেইন? আমি জয়েন করতে দিচ্ছি না, আমাকে মেসেজ করা হচ্ছে কেন এগেইন আপনাদের মাঝ থেকে?
এখন ওনাকে এই জায়গার মধ্যে ক্লাসের মধ্যে নেয়ার পর উনি তো আমাকে টপিক ছাড়া প্রশ্ন করা শুরু করবে, তখন আমি প্রশ্নের অ্যান্সার দেব নাকি আপনাদের সঙ্গে আলোচনা করব? আচ্ছা ভাই, ওগুলো আপনার দেখার দরকারই না, আপনি শুধু ক্লাসটাই করান। যেহেতু উনি আসতে স্যার পারেন যেহেতু 1 ঘন্টা বেশি গেছে, তো এখন তো প্রশ্ন আসে না ঢোকানোর। আপনি বলছিলেন 20 পর্যন্ত, তারপর কালকে নতুন একটা বলছিলেন টাইম যে 5-এর ভিতর ঢোকার। এখন টাইম তো বেশি গেছে, এখন তো ঢোকালে তো উনি উল্টা প্রশ্ন করবে। আচ্ছা, আপনি আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইয়ার দরকার, তো আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জাস্ট আপনাকে আমি আমার টাইটেলটা বলে দিলাম যে এই টাইটেলের উপর আমার লেখাটা এরকম হবে, তো আপনি বাদবাকিটা লিখে দিলেন। এইটাই হলো আপনার কন্টেন্ট রাইটারের কাজ। তো কন্টেন্ট রাইটিং এর মধ্যে আরো বেশ কিছু বিষয় থাকে, যেমন আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও রাইটিং, তারপর আমি একটু আগে আপনাদেরকে কপি রাইটিং অংশটা দেখাইছি। তো এটাকে আসলে ফ্রিল্যান্সিং বলে কিনা? হ্যাঁ, আসলে এটাকে ফ্রিল্যান্সিং বলে। এটির মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান, তাহলে বেশ কয়েকটি মার্কেট প্লেস আছে যেখানে আপনি কাজ করতে পারেন। আমি অলরেডি আপনাদেরকে ফাইবার দেখাইছি, এবারেও আপনার আছে পিপল পাওয়ার, freelancer.com, তারপর আপওয়ার্ক। এগুলো থেকে আপনি খুব সহজভাবেই কন্টেন্ট রাইটিং এর উপর কাজ করতে পারেন এবং কাজ করে টাকা উপার্জন করতে পারেন। প্রবলেম হলো যে এরা তো ম্যাক্সিমাম চাই নেটিভ স্পিকারদেরকে, মানে আমাদের মতন যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আছে বা এশিয়ান কান্ট্রিজ আছে, এদের ল্যাঙ্গুয়েজের সাথে এরা কেন নেটিভ ইয়াকে চায় বলেন? কারণ মানে আমাদের সাথে ওদের ল্যাঙ্গুয়েজগত ডিফারেন্স আছে। আমরা তো যেগুলো নাকি ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আর তাদের ল্যাঙ্গুয়েজ গুলো একটু আপার স্টাইলের, যার কারণেই নেটিভদেরকে চাই। হ্যাঁ, নেটিভ চাই, কিন্তু নেটিভ বাদে আপনাকে দিয়েও অনেকে কাজ করায় নেবে। কেন করায় নেবে তার কারণটা বলি। অনেকেই আছে যারা এই কন্টেন্ট রাইটিং শুরু করার পর এই প্রবলেমটার মধ্যে ভোগে। এই প্রবলেমটা থেকে বের হওয়ার সবচেয়ে বড় উপায় হলো আপনি বাইরের ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো লেখাগুলো পড়েন। আর তাদের লেখাগুলো পড়লে আপনি একটা ধারণা পাবেন, তো তারপর আপনি ট্রাই করুন। আপনি ট্রাই করলে আপনি তাদের মতন ভালো লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আপনি যদি আমাদের অভ্যেস হয়ে গেছে, আমরা ম্যাক্সিমাম সময় প্রথম আলো কিংবা আপনার ডেইলি অবজারভার বা ইন্ডিপেন্ডেন্ট এগুলোই পড়ছি। এখন আমি যদি হঠাৎ করে আপনার ব্রিটিশ কোনো পড়ি, ইংলিশ পত্রিকা পড়ি, সেক্ষেত্রে কিন্তু এ দুটোর মধ্যে লেখার পার্থক্য আমি কিন্তু ধরতে পারবো। তো আপনি যেহেতু ওরা আমাদের কাছে নেটিভ চাচ্ছে, সেক্ষেত্রে আপনার নেটিভ রাইটাররা কি রকম রাইটিং করে সেই রাইটিং গুলো আপনি দেখেন, দেখার পরে আপনি আইডিয়া নিয়ে নেন, তাহলে আপনি করতে পারবেন। আপনার যদি আইডিয়া থাকে আপনি অনায়াসে কাজটা করতে পারবেন, তাই তো? থ্যাংক ইউ ভাই, একটা সুন্দর আইডিয়া দিয়েছেন। তো একজন কন্টেন্ট রাইটার হিসেবে আপনি কোথায় কোথায় কাজ করতে পারেন? আমি শুধু আপনাকে ফ্রিল্যান্সিং এর কথা বলছি না, ফ্রিল্যান্সিং বাদে আপনি পত্রিকার ম্যাগাজিনে কাজ করতে পারেন, অনলাইন পোর্টালে কাজ করতে পারেন, কমার্শিয়াল ব্লগ গুলোর মধ্যে কাজ করতে পারেন, তারপরে বিজ্ঞাপনের বিভিন্ন যে সংস্থাগুলো আছে এগুলোর মধ্যে কাজ করতে পারেন। বিভিন্ন টিভি চ্যানেলে বর্তমান তাদের অনলাইন ভার্সনে প্রতিদিনের খবরের পাশাপাশি অন্য লেখা ছাপিয়ে থাকে, আপনি সেখানে কাজ করতে পারেন। এছাড়া আপনি যদি এগুলো করতে না চান, সেক্ষেত্রে আপনি সাধারণত ফ্রিল্যান্সার রাইটার হয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। স্বাধীনভাবে কাজ করতে চাইলে আপনি বেছে নিতে পারেন অনলাইনে কোনো মার্কেট প্লেসকে, যেমন ফ্রিল্যান্সার বা ফাইবারের মতন জনপ্রিয় সাইট গুলোতে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করার প্রচুর সুযোগ থাকে আপনার। আজকাল বহু প্রতিষ্ঠান ব্র্যান্ডিং এর উদ্দেশ্যে কন্টেন্ট তৈরি করে। তো দেখা যাচ্ছে যে স্কোয়ারের একটা প্রোডাক্টের উপর আপনার কন্টেন্ট লাগবে, তো আপনাকে এই ব্র্যান্ডিং এর উপর কন্টেন্টটা লিখতে হবে। তো আপনি কন্টেন্ট রাইটিং করতে গেলে আপনাকে আগে ট্রাই করতে হবে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে ট্রাই করতে হবে, প্রতিদিন ট্রাই করতে হবে যে আমি 5 মিনিট লিখবো। তো আমরা ম্যাক্সিমাম সময় পাই না, তো আমরা একটা দিনের একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করলাম যে আমি আজকে এই বিষয়টার উপর 5 মিনিট লিখব। তো আপনার এই বিষয়টা হতে পারে আপনি চিন্তা করলেন যে আমি আজকে কন্টেন্ট কি, এই কন্টেন্টের উপর 5 মিনিট লিখবো। 5 মিনিটের বেশি লেখার দরকার নেই।
আপনি 5 মিনিট লেখার ট্রাই করেন, আপনার হয়ে যাবে। আপনি 5 মিনিট যদি লিখতে পারেন, 5 মিনিট যদি আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে লিখতে পারেন, তাহলে আপনার পক্ষে 10 মিনিট লেখাও সম্ভব, 20 মিনিট লেখাও সম্ভব। মূলত আপনাকে অভ্যেসটা তৈরি করতে হবে আগে। আপনার যদি অভ্যেসই না থাকে, তো আপনাকে বললাম যে আপনি আমাকে লিখে দেন, আপনি কিন্তু সারাদিন চাইলেও লিখতে পারবেন না। তো আমাদের এই কন্টেন্ট রাইটিং এর আসলে ফিউচারটা কেমন? তো বর্তমান আমাদের যে হারে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে কন্টেন্ট রাইটিং এর চাহিদা বেড়ে যাচ্ছে, সেই সঙ্গে আমাদের অন্যান্য কন্টেন্ট গুলোর চাহিদাও বেড়ে যাচ্ছে। এক কথায় আমাদের ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্টের চাহিদা বেড়ে যাচ্ছে। সেটা আমাদের কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে অডিও, ভিডিও, পিকচার, ইনফোগ্রাফিক্স থেকে শুরু করে যা 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 আছে সবকিছু। তো এই বেড়ে যাওয়ার কারণটা কি? এই বেড়ে যাওয়ার কারণটা হলো আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার। আমাদের প্রতিটা কোম্পানি এখন কিন্তু অনলাইনের দিকে ঝুঁকে পড়ছে, বিশেষ করে স্মল এবং মিডিয়াম বিজনেস যেগুলো আছে, এগুলো আমাদের অনলাইনের দিকে ঝুঁকে পড়ছে। তো এতগুলো কোম্পানি একসঙ্গে অনলাইনের দিকে ঝুঁকে পড়ার কারণে এখানে একটা ব্যাপক কর্মক্ষেত্র তৈরি হয়েছে। তো প্রতিটা কোম্পানি চাচ্ছে তাদের প্রোডাক্ট সম্পর্কে আমাকে জানাতে, আমাকে আপনাকে জানাতে। তো আমাদেরকে জানাতে গেলে তাদেরকে কন্টেন্ট লাগছে, তারা ব্লগের মধ্যে কাজ করছে, তারা তাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এবং আদার্স এর মধ্যে কাজ করছে। তো এক্ষেত্রে তাদের প্রতিনিয়ত কন্টেন্টের প্রয়োজন হচ্ছে, আর এই কন্টেন্টটা আপনার আমার মতন মানুষের কাছে, যারা কন্টেন্ট রাইটার আছে, তাদের কাছ থেকে রাইট করে নেওয়া হচ্ছে। তো আমি বলতে পারি যে কন্টেন্ট রাইটার হিসেবে আমাদের ফিউচারটা অনেক ভালো। তো আমাদের এই কন্টেন্ট রাইটিং আসলে মূলত কত প্রকার হতে পারে সেইটা সম্পর্কে আমরা একটু দেখে আসি। তো আমাদের কন্টেন্ট রাইটিং হতে পারে এসইও কন্টেন্ট রাইটিং, তো এই এসইও কন্টেন্ট রাইটিংটা আসলে কি? এই এসইও কন্টেন্ট রাইটিংটা হলো আপনার ওয়েবসাইটের যে আমরা গতকালকে যে কিওয়ার্ড শিখেছিলাম, সেই কিওয়ার্ড বেস করে আমাদের কিওয়ার্ডটা নির্দিষ্ট পরিমাণে সাজিয়ে লেখাটাই হলো আমাদের এসইও কন্টেন্ট রাইটিং। তো এসইও কন্টেন্ট রাইটিংটা যদি আরো সহজভাবে বলি, তাহলে আমাকে এসইও কন্টেন্ট রাইটিং বলতে এরকম একটা ঘর নিলাম আমি, তো যেখানে মূলত আমি একটা লেখা পাবলিশ করব। তো এইখানে আমার ধরে নিলাম ডিজিটাল মার্কেটিংটা হলো আমার কিওয়ার্ড। এই ডিজিটাল মার্কেটিংটাকে আমি কতবার ব্যবহার করলাম এবং আমি এটাকে কি ঠিকঠাক এসইওর মানদণ্ডে ব্যবহার করলাম কিনা, এই যে আমার একটা পরিমাপ থাকে, এই পরিমাপের উপর ভিত্তি করে লেখাটাই হলো আমার এসইও কন্টেন্ট রাইটিং। এই যে আমি একটা পরিমাপের উপর করে লিখছি বা একটা নির্দিষ্ট অনুপাতে লিখছি, এইটা হলো আমার এসইও কন্টেন্ট রাইটিং। এবারেও আছে আমার ওয়েব কন্টেন্ট রাইটিং। তো আমরা সাধারণত যে কন্টেন্ট গুলো দেখি ম্যাক্সিমাম এটার আন্ডারে পড়ে। তো আমি এটা দেখি ওয়েব কন্টেন্ট রাইটিং। এবারেও আছে আমার এফিলিয়েট কন্টেন্ট রাইটিং। এফিলিয়েট কন্টেন্ট রাইটিং বাদে আর কি আছে? এফিলিয়েট কন্টেন্ট রাইটিং বাদে আছে আমাদের ব্লগ রাইটিং আছে, তারপরে আমাদের টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং আছে, ইবুক রাইটিং আছে, প্রোডাক্ট রিভিউ রাইটিং আছে, প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং আছে, একাডেমিক কন্টেন্ট রাইটিং আছে, প্রুফ রিডিং ও এডিটিং আছে, শর্ট আর্টিকেল রাইটিং বা স্নিপেট রাইটিং আছে, রিরাইটিং আছে, প্রেস রিলিজ রাইটিং আছে, সিভি বা রিজিউম রাইটিং আছে, ট্রান্সলেশন রাইটিং আছে, ট্রান্সলেশন, তারপরে আপনার ট্রান্সক্রিপশন বা অডিও ভিডিও থেকে টেক্সট রাইটিং আছে, কোনো বই বা হার্ড কপি থেকে সফট কপি রাইটিং আছে, কোম্পানির নিউজ লেটার রাইটিং আছে, কোম্পানির ইমেল রাইটিং আছে। তারপরে স্যার আমরা যদি এটা করতে চাই তাহলে
আমার 2 থেকে 3টা বিষয় সিলেক্ট করে সেই বিষয় নিয়ে আপনি মানে যদি একটু পড়াশোনা করে কি করতে হবে? হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কি করণীয় সেটা আমি অলরেডি বলেছি। আপনি যদি বিভিন্ন বিষয়ের উপর পড়েন তাহলে আপনি বিভিন্ন বিষয়ের উপরই লিখতে পারবেন। তো আপনি প্রতিদিন 5 মিনিট করে ট্রাই করুন, তাহলে আপনি যতগুলো বলেছি সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। ভাই আমার একটু জানার ছিল, বলেন। মনে করেন ফাইবারে যদি আমি কন্টেন্ট রাইটিং এর উপরে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি মানে আমার অ্যাকাউন্টটা যদি ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক হয়, সেক্ষেত্রে কি আমি কাজটা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কেননা কন্টেন্ট রাইটিং আপনি ডিজিটাল মার্কেটিং করে, সেক্ষেত্রে আপনার আর এখান থেকে যেন প্রচুর নয়। সেক্ষেত্রে আপনার গিকটার মধ্যে আপনি জাস্ট কন্টেন্ট রাইটিং করে কন্টেন্ট রাইটিং এর গিক, কন্টেন্ট রাইটিং এর জন্য একটা গিগ তৈরি করতে হবে। হ্যাঁ আপনার কন্টেন্ট রাইটিং এর জন্য একটা গিগ তৈরি করতে হবে, যে Thank you, গিগের ভাই। মধ্যে আপনি কি কি সুবিধা দিচ্ছেন বা কি কি কাজ করছেন সেটা উল্লেখ করতে হবে আপনাকে সেই গিগের মধ্যে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা আপনার কন্টেন্ট হতে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদি। আচ্ছা স্যার, একটু একটা বিষয় জানার ছিল। জি বলেন। আচ্ছা, এই কন্টেন্ট রাইটিং উপরে কোন বই আছে এরকম জানা মতে একটা? বই মেবি আছে, আর কিন্তু আমার আসলে জানা নেই কন্টেন্ট রাইটিং এর, মেবি আছে। আচ্ছা স্যার এটা তো ইন্টারনেটে পাওয়া যাবে এগুলা উপরে হ্যাঁ, সম্পর্কে। সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। তো আপনার কন্টেন্ট রাইটার হতে গেলে আপনার যে বিষয়গুলো লাগবে, বিশেষ করে আপনি মার্কেট প্লেস গুলোর মধ্যে কাজ করতে চাইলে আপনার ভাষা, আপনি যে ভাষায় কাজ করবেন সেই ভাষা ও ব্যাকরণের উপর আপনার ভালো জ্ঞান থাকতে হবে। দেখা যাচ্ছে আপনি কন্টেন্ট খুব ভালো লিখছেন কিন্তু আপনার গ্রামেটিক্যাল বিষয়টা খুব খারাপ, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টটা যে কেউ নিতে চাবে না। ইংরেজিতে লিখতে চাইলে আপনার ইংরেজি ভাষা ও ব্যাকরণের উপর ভালো জ্ঞান থাকতে হবে। যদি আপনি স্প্যানিশে লিখতে চান সেক্ষেত্রে স্প্যানিশে আপনার জ্ঞান থাকতে হবে। কোন কোন বিষয় নিয়ে গবেষণা করার দক্ষতা, কোন বিষয় নিয়ে আপনার গবেষণা করার দক্ষতা থাকতে হবে, বা সেই বিষয় নিয়ে আপনার পড়াশোনা করার ইচ্ছা থাকতে হবে। দেখা যাচ্ছে আপনাকে কোনো একটা বায়ার হঠাৎ করে কাজ দিয়ে দিল, আপনি এই বিষয়টা সম্পর্কে সেভাবে জানেন না, তো সেক্ষেত্রে আপনাকে সেই বিষয়টা সম্পর্কে তথ্য কালেক্ট করতে হবে, দেন তারপর লিখতে হবে। সহজেই বোঝা যায় এমন ভাবে লেখার, সহজেই বোঝা যায় এমন ভাবে লেখার ক্ষমতা তৈরি করাটাই আমাদের কন্টেন্ট রাইটিং। তো লেখার ভিতর বৈচিত্র্য নিয়ে আসতে পারা একটা আমাদের গুণের ব্যাপার। তারপরে ঠিক বানানে দ্রুত লেখার অভ্যেস, অর্থাৎ আমরা যদি ভুল না করি, বানানে ভুল না করি, না করে দ্রুত লেখার অভ্যেস করা। টেকনিক্যালি বিষয়ে লিখতে হলে যে বিষয়ের উপর দীর্ঘমেয়াদী পড়াশোনা থাকা জরুরি, যেমন আপনার ইতিহাসের ছাত্র হলে মেডিকেল প্রযুক্তি নিয়ে লেখা আপনার জন্য কষ্টকর হবে, অর্থাৎ আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, আপনাকে বর্তমান বিষয় এবং আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে জানতে হবে। অনলাইনে কাজ করার জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ওয়ার্ডপ্রেস আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও নিয়ে ভালো ধারণা থাকলে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। তো সার্চ ইঞ্জিন এবং এসইও নিয়ে ভালো ধারণা থাকলে কেন আপনার গ্রহণযোগ্যতাটুকু বাড়বে? মূলত আপনার গ্রহণযোগ্যতা এখানে এ কারণেই বাড়ছে কারণ আপনি তখন এসইও নিয়ে যেহেতু আপনার ভালো ধারণা আছে, আপনার কিওয়ার্ডটা কি এবং কিওয়ার্ডটা আপনি আপনার লেখার মধ্যে কিভাবে সাজাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আপনি তখন জানতে পারবেন ইজিলি।
কারণ আপনি এসিও সম্বন্ধে জানেন, তো কিভাবে সাজালে আপনার র্যাঙ্ক করতে পারে, গুগল দ্রুত ইন্ডেক্স করবে, আর দ্রুত ইন্ডেক্স হলে মানুষ আপনার ওই লেখাটাকে বেশি পড়বে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়টা যেহেতু জানেন সেহেতু আপনার লেখাটাও সহজে র্যাঙ্ক করবে। তো এই ছিল আমার কন্টেন্ট রাইটিং এর বিষয়টা। আচ্ছা, ইমেল সিগনেচার তৈরি করতে পারেন কে কে আপনাদের মধ্যে আছেন জি কেউ? ভাই পারি, পারি ভাই। পারি। আচ্ছা, ইমেল সিগনেচারটা তাহলে দেখাই দিয়েন একটু, এই ইয়ার মধ্যে আমি স্ক্রিনটা ছেড়ে দিচ্ছি, আপনি একটু ইমেল সিগনেচারটা দেখাই দিয়ে অন্যদের। জি স্যার, আমার পারি না। আর যারা পারেন না তারা দেখে নেন, উনি আপনাদেরকে দেখাই দিচ্ছে, আপনি দেখে নেন। আপনি স্ক্রিন শেয়ার দিয়ে ওনাদেরকে একটু দেখাই দিয়ে ইমেল সিগনেচারটা। ভাই আরেকজন যেন কে বললো, আমি বেশ আগে করেছি তো আমার একটু দেখতে হবে, কারণ আমি আমার ইমেইলের জন্য করেছিলাম কিন্তু দীর্ঘদিন তো প্র্যাকটিস নাই, এটার জন্য হয়তো আমার একটু ভাইয়া, দেখতে হবে। আরেকজন বলেছিলেন, আচ্ছা উনি একটু যদি help মিজান ভাইয়া, জি বলেন। কিছু যদি মনে না করতেন ভাই, আপনি দেখা দিলে একটু ভালো হতো আমাদের জন্য। জি স্যার, আপনি দেখাই দেন। দয়া করে, না পারলে তো পারতে করা তো দরকার নেই। তো আমরা ইমেল সিগনেচারটা বেশ কিছু ওয়েতে করতে পারি। যদি আপনি কোডিং জানেন তো যদি আপনি ইজিতে করতে চান সেক্ষেত্রে আমাদের থার্ড পার্টি কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা আমার ইমেল সিগনেচারটা ইজিলি করতে পারি। তো আমি দেখি যে আমার ক্যানভাতে কি আমাকে এই সুবিধা দিয়েছে। তো আমার এখানে এই সুবিধাটা নেই, তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এবারে আমার বেশ কিছু ইয়ে আছে, তো আমি এখানে ইমেল সিগনেচার লিখে জাস্ট সার্চ করব। তো আমি এটা ওপেন করে নিচ্ছি।
তো আমি এটা মেল সিগনেচার থেকে করতে পারি, আবার চাইলে এটা আমি গুগলের ডক ফাইল থেকেও করতে পারি, আবার চাইলে আমি আদার্স ওয়ে থেকেও করতে পারি। তো আমি আপাতত জিমেলটা নিয়ে নিলাম। জিমেলটা নিয়ে নেওয়ার পর আমার এখানে বেশ কয়েকটা ইয়ে দেয়া আছে, স্যাম্পল দেয়া আছে। তো আমি স্যাম্পলে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এই অংশের মধ্যে পার্সোনাল ডাটার মধ্যে আমি আমার নেমটা লিখে দিচ্ছি। তারপর আমার এখানে জব টাইটেলটা লিখে দিচ্ছি। তো আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিচ্ছি। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বারের ঘরেও আমি আরেকটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো তারপর আমার কোম্পানি ডাটা সম্পর্কে ডাটা আমি এখানে দেব। তো মাই এখানে ফাইবার দিয়ে দিচ্ছি। তো কোম্পানি ওয়েবসাইটের মধ্যে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা দিয়ে দেব। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট না দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার ব্লগ ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমি। এই জায়গার মধ্যে আমার ব্লগ সাইটের ঠিকানা দিয়ে দিচ্ছি। তো আমার স্ট্রিট বা অ্যাড্রেস আমি দিচ্ছি। ছাপ্পান্ন 20 দিয়ে দিলাম। তারপর আমার এখানে গ্রাফিক্স, তো আমার একটা ফটো লাগবে, যেটার ইউআরএল লাগবে, ইউজ এ স্কোয়ার ইমেজ উইথ এ সাইজ অফ 116 বাই 116 পিক্সেল। তো আমি 116 বাই 116 পিক্সেল একটা পিকচার ক্রিয়েট করে নিই। ওয়ান ওয়ান সিক্স বাই 116। তো আমার কাছে এখানে মূলত কি চেয়েছে আমি একটু দেখি। তো
তো আমার কাছে এটা লিংক চেয়েছে, পিকচারের লিংক চেয়েছে। তো এই পিকচারের লিংক দেওয়ার জন্য আমি IMGU প্রিন্ট ডট এসসি দিয়ে করা যায় না ভাই লিংক? এই ছবিটা কি নিজেদের ছবি দিতে হয় নাকি কোম্পানি রিলেটেড বা কোম্পানির ছবি দিতে হবে? আপনার ইমেল সিগনেচার আপনি নিজে দিবেন, অথবা আপনার কোম্পানি রিলেটেড যে কোনো একটা দিলেই হয়ে যাবে। তো এটার মধ্যে মেবি আমার ইয়ে যাচ্ছে, আমার এই জাতীয় অনেকগুলো ইয়ে আছে। এই জায়গার মধ্যে আপনি আপনার নিজের ছবি দিবেন। আসলে ভাইয়া ইমেল সিগনেচার মানে ব্যাপারটা কি, এটা জিনিসটা কি? আচ্ছা, ইমেল সিগনেচার ব্যাপারটা কি আমি আপনাকে দেখাচ্ছি। তো আপনাকে আমি একটা মেইল করলাম, তো আপনার এই মেইলটার মধ্যে জাস্ট আমার নেম চলে গেল, দেখা গেল এই নেমে আপনার অনেকেই আছে। কিন্তু যখন আমি আমার টোটাল ইনফরমেশন সহ আপনার কাছে একটা মেইল চলে যাবে, সাপোজ আপনাকে আমি মেইল করলাম, আমি এই যে কম্পোজ অপশনটার মধ্যে চাপলাম। তো আচ্ছা ভাইয়া, তাহলে মানে আমি আমরা যখন মেইল করব, আগে একটু শুনেন আপু, আগে একটু শুনেন। আমি যখন আপনাকে মেইল করব, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমার নেমটা দেখাচ্ছে, দেন আমার ডিজিটাল মার্কেটার দেখাচ্ছে, দেন আমার মোবাইল নাম্বার দেখাচ্ছে, দেন আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো আমি কি কাজ করি সেটা দেখাচ্ছে, আমার ঠিকানা দেখাচ্ছে, তো আমার কোম্পানি দেখাচ্ছে, আমার ফেসবুকের মধ্যে আমার ফেসবুক লিংকটা অ্যাড করা আছে, লিঙ্কডইনের মধ্যে লিঙ্কডইন লিংকটা অ্যাড করা আছে, টুইটারের মধ্যে অ্যাড করা আছে। তো আমার টোটাল তথ্যটা আছে। তো আমি এখন যদি আপনাকে কোনো একটা ইমেল করি, তো আপনি কিন্তু আমার এই এতগুলো তথ্য থাকার কারণে ইমেলটা কিন্তু স্বাভাবিকভাবে ওপেন করার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যদি আমি আপনাকে এমনিতেই একটা ব্লাঙ্ক কল করি, সেক্ষেত্রে মানে ব্লাঙ্ক যদি একটা ইমেল করি, সেক্ষেত্রে কিন্তু আপনার আমার ইমেলটা দেখার সম্ভাবনা থাকছে না। তো অ্যাজ এ মার্কেটার, আমরা যেহেতু মার্কেটিং করবো, অ্যাজ এ মার্কেটার আমরা যখন আমাদের ক্লায়েন্ট বা আদার্স কাউকে মেইল করবো, সেক্ষেত্রে আমরা এইটা করব, এই মেইলটা দিয়ে দেবো, মেইলের মধ্যে এই অংশটা যোগ করে নেব। তখন আমি যাকেই মেইল করি না কেন, সে মেইলটা ওপেন করার সঙ্গে সঙ্গে আগে আমার এই ইনফরমেশন গুলো দেখতে পারবে, এবং সে সহজেই আমার সঙ্গে আমার এতগুলো যে প্ল্যাটফর্ম আছে এগুলোর মধ্যে কানেক্টেড হয়ে যেতে পারবে। এই হলো আমার ইমেল সিগনেচারের মূল লক্ষ্য। আচ্ছা, আমি আমার ফেসবুক থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। আমার ফটোগ্রাফটা শো করবে না, কারণ এটা 116x116 নয়। তো আমার এর নিচে এই যে ব্যানার একটা অপশন আছে, এই ব্যানার অংশটা আমাকে দিতে হবে।
তো ব্যানারটা হতে হবে আমার 370 পিক্সেল। তো আমি এখানে ব্যানার হিসেবে আপাতত জাস্ট এমনিতেই একটা দিয়ে দিচ্ছি, আপনারা পিক্সেল ক্রিয়েট করে আপলোড করে ব্যানার দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমার এখানে আছে ডিসক্লেমার টেক্সট। তো ডিসক্লেমার টেক্সটটা আসলে কি? ডিসক্লেমার টেক্সটটা, এই যে আমার টেক্সটটা আছে এই অংশটাকে আমার ডিসক্লেমার টেক্সট বলা হচ্ছে। তো আমি এই ডিসক্লেমার টেক্সটটা ডিলিট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি মূলত আমি কি কাজ করি তার উপর একটা দিয়ে দেবো। তো আমি এখানে আমার ফাইবারে চলে যাচ্ছি। তো আমি আমার ফাইবারের ডিসক্রিপশনটা এনে এখানে আপাতত দিয়ে দেবো। তো আমি আমার ডিসক্লেমারের মধ্যে এই অংশটা দিয়ে দিচ্ছি। তো আমি ডিসক্লেমারের মধ্যে এই অংশ দিয়ে দিলাম। তো স্টাইল অপশনের মধ্যে আমার ফন্ট কালার কি থাকবে সেটা কালারটা আমি এখানে দিয়ে দিতে পারি। তো আমি ফন্ট কালার এটা রাখলাম। তো আমার সেকেন্ড কালার কি থাকবে, তো সেকেন্ড কালার আমি রেড রাখলাম। থার্ড কালার কি থাকবে সেই কালারটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি থার্ড কালার এটা রাখবো। তো ফন্ট স্টাইল, আমার যে ফন্ট গুলো আছে এই ফন্ট গুলোর স্টাইল কি হবে সেইটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমার ফন্টের স্টাইল আমি এটা দিতে পারি, অথবা আমি এটা দিতে পারি। তো আমি আগেরটাই দিয়ে দিচ্ছি। সেকেন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। তারপর আছে আমার সোশ্যাল মিডিয়া লিংক। তো এখানে আমি আমার টুইটার লিংকটা দিয়ে দেব। তারপর এখানে আমি আমার ফেসবুক লিংকটা দিয়ে দেব। তো আমি আমার পেজ লিংকটাই দিয়ে দিচ্ছি, আমি আর প্রোফাইল লিংক দিচ্ছি না। তারপর আমি এখানে আমার লিঙ্কডিনের লিংকটা দিয়ে দেব। তো লিঙ্কডিনে আমি আমার পেজ লিংকটাই দিয়ে দিচ্ছি। লিঙ্কডইন আসলে জিনিসটা কি? এটা মূলত একটা আপনার সোশ্যাল সাইট যেমন আছে এরকম একটা সোশ্যাল সাইট। বাইরের দেশের মানুষেরা এটাকে আপনার সিভি হিসেবে ব্যবহার করে। তো এই বিষয়টা আমরা পরে শিখবো, সমস্যা নেই, টেনশনের কারণ নেই। তো এখানে আমি আমার লিঙ্কডিন আইডিটা দিয়ে দিলাম।
তারপরে যদি আমার ইউটিউব আইডি থাকে তো আমি এখানে আমার ইউটিউব আইডিটা দিয়ে দেব। তো আমি এখানে আমার ইউটিউব ইয়েটা দিয়ে দিচ্ছি। কেউ কি আজকের ক্লাসটা রেকর্ড করছেন ভাইয়া? তো আমি এখানে আমার ইউটিউব লিংকটা দিয়ে দিলাম। তারপর আছে আমার ইনস্টাগ্রাম। তো আমি আমার ইনস্টাগ্রামটা ওপেন করে নিই। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি আমার ইনস্টাগ্রামের মধ্যে এটা রেখে দিলাম। তো এখন আমার প্রিন্টারেস্টটা আমাকে রাখতে হবে। তো আমি এখানে গিয়ে প্রিন্টারেস্টটা ওপেন করে নেব। তো এটাকে আমি আমার এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমার এখানে আছে অ্যাপ্লাই ইউর সিগনেচার। আমি অ্যাপ্লাই ইউর সিগনেচার মধ্যে ইয়ে করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে ইমেল কপি টু সিগনেচার ক্লিপবোর্ড। তো আমি কপি করলাম, করার পরে শো সিগনেচার প্রিভিউ। তো আমার সিগনেচারটা মূলত এভাবে শো করছে। আমার ফটোগ্রাফ গুলো ঠিক মতন দেয়া হয়নি জন্য আমার এই ফটোগ্রাফ অংশটুকু ঠিক মতন আসছে না। তো আমার কপি হয়ে গেছে। তো এখন আমি করবো কি, এখন আমি সরাসরি আমার জিমেইলে চলে যাব। তো আমার এই জিমেইলে চলে যাওয়ার পর আমি এখানে সেটিং অপশনটার মধ্যে চলে যাব। সি অল সেটিং এ চলে যাব। সিওটি অল সেটিং থেকে আমি চলে যাবে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট অপশনটার মধ্যে। আমি এখান থেকে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্টে চলে যাব। অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট থেকে সরি, আমি এই জায়গার মধ্যে জেনারেলেই থাকি। আমি এই জায়গা থেকে জেনারেল থেকে আসার পর আমি এই অংশের মধ্যে দেখতে পারবো সিগনেচার নামক একটা অপশন। এখানে আমার সিগনেচার নামক একটা অপশন আছে। তো এখানে অলরেডি আমার বেশ কয়েকটা ক্রিয়েট করা আছে। তো আপনি আপনারটা ক্রিয়েট করার পরে এখানে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করার পর
আমি এই জায়গার মধ্যে ইমেল সিগনেচার লিখছি, ইমেল এসআই লিখলাম, আমি সিগনেচার লিখলাম না, ইমেল এসআই লিখলাম। তো ইমেল এসআই আমি লেখার পর আমি ওখানে তো কপি করে রেখেছিলাম তাই না, এখানে এনে আমি জাস্ট পেস্ট করে দিলাম, এখানে এনে আমি জাস্ট পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমি যদি এখানে কোনো কিছু লিংক করে দিতে চাই, ব্যাক লিংক করে দিতে চাই, বা এখানে যদি এক্সট্রা কোনো পিকচার অ্যাড করতে চাই আমি সেটাও করতে পারবো। তো আমার এটার কোনো দরকার নেই, আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এই যে অংশটার মধ্যে আছে ইমেল সিগনেচার ডিফল্ট, এই অংশটার মধ্যে আমি এবার কি সেট করলাম, ইমেল এসআই, ইমেল এসআই ধরে সিলেক্ট করে দেবো। অ্যাগেইন আমি এখানে ইমেল এসআই সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমি এই জায়গার মধ্যে সেভ চেঞ্জ করে দেবো। আমার এখানে দেখাচ্ছে দিস সিগনেচার ইজ লং প্লিজ শর্ট, তো আমাকে এটাকে শর্ট করতে বলছে, এটা অনেক বড় তো আমাকে এটাকে শর্ট করতে বলছে, তো আমি একটু শর্ট করে দিই। আপনি আপনার লেখাটা এভাবে যতটুকু হলে আপনার পারফেক্ট আপনি সেই অনুযায়ী লেখাটা লিখবেন। তো দেখি এখন আমার কি দেখায়, মেবি ব্যানার এবং পিকচারের কারণে আমার সেভ হচ্ছে না। আচ্ছা, আমি ব্যানার এবং পিকচারটা ঠিক করে নিয়ে যাচ্ছি। তো আমার লেখাটা অনেক বড় ছিল যে কারণে নেয়নি, এখন আমার এটা নিয়ে নিয়েছে। তো আমি এখন কম্পোজ অপশনে যাই। তো আমার দেখাচ্ছে না, আমি একটু আরেকবার দেখে নেব যে আমার ইয়েটা ঠিকঠাক আছে কিনা। স্যার লাস্টে মেবি আপনি চয়েস করে দেন নাই লাস্টে আমি ইয়ে করে দেইনি, নো সিগনেচার আছে। তো আমি এখানে মাই ওয়ানটা ইয়ে করে দেবো। তো আমি জাস্ট এখন সেভ চেঞ্জ করে দেবো। তো আমি এখন সেভ চেঞ্জ করে দেওয়ার পর এখন আমি কম্পোজ মেইলের মধ্যে গেলাম। তো কম্পোজ মেইলের মধ্যে গেলে আমার ফটোগ্রাফ এবং ব্যানারটা ঠিক মতন দেওয়া হয়নি জন্য, সাইজটা ঠিক ছিল না জন্য আমার এখানে শো করছে না। তো আমার যদি সাইজটা ঠিক থাকতো তাহলে আমার এখানে শো করতো। তো এখন দেখি আমার ফেসবুক এবং আদার্স কাজ করে কিনা, আপনারাই দেখেন, আমি আর দেখছি না। তো আমি এখানে কয়েকটা মেইল নিয়ে নিই।
তো আমি একটা নিলাম। তো আমি এখানে সিসি করে দিচ্ছি। সাবজেক্ট আমি নিয়ে দিলাম। তো আমি এখন সেন্ড করলাম, আমি 4 জনকে সেন্ড করি। এখন আপনারা 4 জন ওপেন করে দেখতে পারেন যে আসলে আদৌ আমার এগুলো কাজ করছে কিনা। তো আমি এরপরে দেখবো যে আসলে আমি গুগল ডক থেকে কিভাবে ক্রিয়েট করতে পারি এবং আদার্স গুলো থেকে আমি কিভাবে ক্রিয়েট করতে পারি। তবে স্যার এটাই মনে হচ্ছে সহজ, গুগল ডক্স অনেক কঠিন, আমি গুগল ডক্স দিয়ে করেছিলাম, অনেক টাফ, এটা অনেক সহজ আর কি স্যার, আপনি যেটা দেখালেন। না, আপনার কাছে কি বায়ার এইটা থেকেই নেবে? এটা তো সহজ, ঠিক আছে বুঝলাম। আপনাদের কাছে যদি বায়ার কখনো কাজ করেছে চায়, বায়ার যদি আপনাকে বলে যে গুগল ডক্স থেকে আমাকে দিতে সেক্ষেত্রে ও আচ্ছা, বুঝতে পারছি স্যার, মানে ইমেল সিগনেচারও কি মানে বায়াররা চাই, এটা জানতাম না আর কি। আপনি এক কাজ করেন, ইমেল সিগনেচার ফাইবার লেখেন আপনার ব্রাউজারের মধ্যে। ফাইবার লেখার পরে আপনি ইমেল সিগনেচার লিখে আপনার গুগলের মধ্যে সার্চ করেন, তাহলে দেখবেন যে কতগুলো কতগুলো গিগ আছে বা কত মানুষ শুধুমাত্র এই ইমেল সিগনেচার নিয়ে কাজ করতেছে। অথবা আচ্ছা বিন্দু ভাইয়া, এখানে এই ইমেল সিগনেচার গুলো তো যে কোনো একটা করে নিলেই তো সব কাজ করা যাবে এটা দিয়ে, নাকি না বারবারই করা লাগবে? বায়ার মূলত আপনাকে আপনার নিজের জন্য যে কোনো একটা করে নিলেই হবে, আর বায়ারের জন্য মূলত স্পেসিফিক বায়ার কোন ফন্ট চাচ্ছে কি চাচ্ছে এগুলো জেনে তারপরে করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এটা কি ফন্ট অনুযায়ী বলে দেয় যে বা এই ফন্টে দিতে হবে আপনার? অথবা আপনাকে স্টাইল বলে দেয় যে আমার স্টাইলটা এরকম হবে। ও আচ্ছা ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন, সেটা হলো আমি যখন কাজটা করব, করার মানে সময় ওনাকে মানে যে কোনো ডকুমেন্টই আমি সেন্ড করি না কেন বা যা কিছুই সেন্ড করি না কেন, এটার সাথে কি আমার এই কি বলা হয় এই ইমেল সিগনেচারে দিতে হবে, নাকি আমি উনি আপনাকে মেইল এবং মেইলের ইয়েটা দিয়ে দেবে, এক্সেসটা দিয়ে দেবে। আচ্ছা, আপনাকে ওনার মেইলের এক্সেসটাই দিয়ে দেবে। আপনার কাজ হওয়ার পর পরে আপনি আর ওই মেইলে সেকেন্ড বার ঢুকতে পারবেন না। আপনি যখনই জমা দিয়ে দিবেন তখনই সে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবে এবং আদার্স কাজ সে করে নেবে। আচ্ছা ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। তাহলে লিভ নিলাম ভাইয়া আজকের মতন। ভাইয়া আবার আমাদের কি হয় না, ওই হাজিরা হয় না বা কোনো প্রকার কিছু হয় না এরকম প্রেজেন্ট? আপনারা যারা জয়েন করেছেন তাদের হাজিরা হয়ে গেছে। ওকে ভাইয়া, ঠিক আছে।
শুধুমাত্র আপনারা অরিজিনাল নেমে জয়েন করার ট্রাই করবেন, না হলে কিন্তু হাজিরায় উঠবে না। ওকে। হ্যাঁ, আমাদেরকে যে HTML কোডের মাধ্যমেও সিগনেচার তৈরি শেখানো হবে। ট্রাই করব, থ্যাংক ইউ। দেখানোর ট্রাই করব, যদিও HTML খুব একটা পারি না। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বলছিলাম যে আমার তো রেজিস্ট্রেশনে এমডি সাইফুল ইসলাম দেওয়া, কিন্তু এখানে জিমেইলে শুধু সাইফুল ইসলাম দেওয়া, এখানে কি যেটা প্রবলেম হবে? না, সমস্যা নেই। আমি এখানে নেম দেওয়া আছে সাইফুল ইসলাম, কিন্তু